সেনাবাহিনীর ওপর দেশের জনগণ আস্থাশীল, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা। অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। 2-1 মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর আশা প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং 16 জেলায় বন্যার শঙ্কা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজার সহ বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা মিশরের শেষ 16 ম্যাচটি ঢাবির নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখানো হবে না। সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ মাতৃকার প্রয়োজনে এই বাহিনীকে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসব কথা বলেন তিনি। সকাল 9:30টার দিকে সেখানে আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে সময় কাটালেন। ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একই সঙ্গে মা ফাতেমাতুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন সরকার প্রধান। আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এর মাধ্যমে তিস্তা পারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এরই মধ্যেই জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের কারিগরি সহায়তায় চীনের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান মন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। দেশের স্বাস্থ্য খাত বহু বছর ধরেই অবহেলার শিকার, এমন মন্তব্য করে প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান বলেন, এই খাতের ঘাটতি চিহ্নিত করে কাজ করছে সরকার। আর দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। যদিও এখানে জনবল ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান যথেষ্ট ভালো,
যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এখন স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে দিতে কাজ করছে সরকার। সেক্ষেত্রে জনবল ঘাটতি বড় চ্যালেঞ্জ। এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। Most of our medicine carries very high dignity, high quality medicine is being exported in different countries, and they are happy with our medicine by using in case of the patients in their countries. Our morale should be high among the doctors also, because they have to love the patient. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। The government has to deliver what we have promised, and healthcare is one thing we have promised to our people. So I think with our leader, with the hard work, given the opportunities, our entrepreneurs, as I said, are one of the best in the world. প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলার শিকার। জনগণকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অসুস্থতা। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. Trained health workers will initially focus on identifying diarrhea, high blood pressure, diabetes, malnutrition, and other problems, strengthening prevention and awareness, and prioritizing care for women, children, and elderly. স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই এই খাতের ঘাটতি চিহ্নিতে সরকার কাজ করছে বলেও জানান জুবাইদা রহমান। We can be ambitious but also practical. I hope this consultation will lead to concrete next steps and locally grounded pathways for health entrepreneurship training in Bangladesh. Commitment to the future of health in Bangladesh. তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অক্টোবরে শুরু হবে স্থানীয় সরকারের ভোট, চলবে 10 থেকে 12 মাস পর্যন্ত। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে পালিয়ে থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর নির্দেশ দেয়া আওয়ামী লীগ নেতাদের ফেরত চাওয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল ও খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জুন মাসের ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ব্রিফিংয়ে উঠে আসে এই ইস্যুটি। তিনি বলেন, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে, সত্যতা পাওয়া গেলেই ব্যবস্থা। 26 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি দুঃখজনক হলেও আইনি কাঠামো অনুযায়ী তা অপরাধ হিসাবে গণ্য হবে না। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। 5 আগস্টের পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়াদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন এবং তফসিলের দিন তারিখ জানান ডাক্তার জাহিদুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় দেশে 9,02,815 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এখন 9,02,815
2815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। খাদ্য ব্যবসায়ী জোর করে নয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি একথা বলেন। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নবনির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন যে স্কুলের ছাত্রদেরকে স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এসব কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এর ফলে সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন মন্ত্রী। সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে, আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব। আওয়ামী লীগের মতো বিএনপিও যদি একনায়কতন্ত্র কায়েম করে তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রায় তালতলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন যদি আবারও দলীয়ভাবে কাজ করে তাহলে তাদের পরিস্থিতি 5 আগস্টের চেয়েও ভয়াবহ হবে। এ সময় দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বর্তমান সরকারের অনেক নেতাকর্মী অতীতে আওয়ামী লীগের সময় গুম, খুন, হামলা ও মামলার শিকার হলেও জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাইদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপের পর অবশেষে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা উত্তাল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের 6 বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে তিস্তাসহ দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং 16 জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী এবং খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীসহ খাল ছড়ায় পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থমকে গেছে জনজীবন। গেল 24 ঘন্টায় খাগড়াছড়ি জেলায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।
ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দুর্যোগের কবলে পড়ে কক্সবাজারের চট্টগ্রাম, পায়রা ও মংলা সহ দেশের বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু হয়েছে। সুন্দরবনে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিভিন্ন জায়গায়। বৃষ্টির লেগে আজকে 3 দিনেতে ভাড়া মারতে পারি না। এদিকে চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেল লাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের 16 শহর স্টেশন এলাকায় রেল লাইনে পানি জমলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ে জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনটি বর্তমানে থামিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটির চলাচল ফের শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুনানিতে এই সংশোধনী পুরোটাই বাতিলের দাবি করেন রিটকারী পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। যদিও শুনানিতে অংশ নেয়া জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, মৌলিক বিষয় আদালতের দ্বারা সমাধান হলেও নীতিগত বিষয়গুলো জুলাই সনদ অনুযায়ী সংসদ দ্বারাই সমাধান হওয়া উচিত। আরও জানাচ্ছেন মুদাসের আলী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, গণভোট বাতিল সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে সংবিধানের ৫৫ সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। পরে ২০২৫ সালের ৩রা নভেম্বর এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এই সংশোধনীর পুরোটা বাতিল চান। পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। দুটো কারণে, এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী, যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। জামায়াত পক্ষের আইনজীবী শিশির মনির শুনানিতে অংশ নেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো আদালতের মাধ্যমে মীমাংসিত হলেও নীতিগত বিষয়গুলো জুলাই সনদ অনুযায়ী সংসদের দ্বারাই হওয়া উচিত বলে জানান তিনি। আমাদের সাবমিশন হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতি কথা বা মৌলিক বা প্রস্তাবনায় যে সমস্ত পরিবর্তনের সূচনা করা হয়েছিল, এগুলো যেন আদালত সিদ্ধান্ত না নিয়ে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। সংসদ সেগুলো বিতর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করবে জুলাই চার্টারের আলোকে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে এই আপিল শুনানি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নেটোর ৩২টি সদস্য দেশের নেতারা। দুদিনব্যাপী এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, যৌথ প্রতিরক্ষা চুক্তি, ইউক্রেন সংকট এবং শিল্প উৎপাদন ও উদ্ভাবন মূল আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে মঙ্গলবার শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তথা ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতারা এই শীর্ষ সম্মেলনে যোগ দেন। দুদিনব্যাপী এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, যৌথ প্রতিরক্ষা চুক্তি, ইউক্রেন সংকট এবং শিল্প উৎপাদন ও উদ্ভাবন মূল আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং কিয়েভে সম্প্রতি প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরতে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণাও দেয় ন্যাটোর সদস্য দেশগুলো। এছাড়া নতুন নজরদারি, বিমান কেনার পরিকল্পনা এবং কানাডা, জার্মানির TKMS এর কাছ থেকে সর্বোচ্চ 12টি সাবমেরিন কেনার সিদ্ধান্ত জানিয়েছে ন্যাটো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ন্যাটো নেতাদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেন।
2035 সালের মধ্যে জিডিপির 5% প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট খাতে ব্যয় করার যে প্রতিশ্রুতি কতটুকু পূরণ হয়েছে তা ট্রাম্পের কাছে তার একটি প্রতিবেদন পেশ করবেন ইউরোপীয় নেতারা। আঙ্কারায় প্রতিরক্ষা শিল্প ফোরাম নামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করার কথাও রয়েছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। আবারও খেলার খবর, ক্রিকেট। আইসিসি নারী টি20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনি। দুর্দান্ত বিশ্বকাপ পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারের পঞ্চমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেন তিনি। 2 থেকে 3-এ নেমেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ড। শীর্ষ 10-এ আর পরিবর্তন নেই। 3 ধাপ এগিয়ে 11 নম্বরে উঠেছেন ভুলভার্টের স্বদেশী টেজমিন ব্রিটস। বাংলাদেশের সেরা নিগার সুলতানা 1 ধাপ নেমে এখন আছেন 20-এ। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রীচারানি। 3 থেকেই 2-এ উঠেছেন আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের সোফি এক্লেস্টন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। সেনাবাহিনীর ওপর দেশের জনগণ আস্থাশীল, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা। অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। 2-1 মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর আশা প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং 16 জেলায় বন্যার শঙ্কা, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজার সহ বিভিন্ন স্থানে 8 জনের মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।